দর্শক স্বাগত জানাচ্ছি আনন্দ মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে পর্যটনের সমস্যা ও সমাধান। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফজাল হোসেন। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে যে জিনিসটি জানতে চাইবো, ঈদ সন্নিকটে এই সময় দেখা যায় যে মানুষ ছুটির মাঝখানেও কিছুটা ঘুরতে বেড়ানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, আবার দেশের বাইরেও চলে যায়। এই প্রবণতাটা বেশ কয়েক বছর ধরে বেশ বেড়ে গেছে। বাঙালিদের এই প্রবণতাটা কেমন দেখতে পাচ্ছেন আপনারা যারা এই খাত সংশ্লিষ্ট আছেন? আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। তবে আসলে মানুষের চাহিদা আনলিমিটেড। তো এই চাহিদা আনলিমিটেড ঠিকই, কিন্তু তার মধ্যে কিছু চাহিদা, বিশেষ করে আমাদের মতো যারা ব্যস্ত মানুষ, তাদের এই কর্ম প্রক্রিয়ার মাধ্যমেই এই চাহিদাগুলো সৃষ্টি হয়। মানে আপনি নিশ্চয়ই জানেন যে উন্নত দেশে, বিশেষ করে ইংল্যান্ডে আমি দেখেছি যে 5টার সময় সব দোকানপাট বন্ধ হয়ে যায়। সবাই কাজকর্ম শেষ করে বাসায় অথবা রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করে, কিছু সময় কাটায়, তারপরে বাড়িতে ফিরে আসে। বাংলাদেশের মানুষ এখন এত ব্যস্ত যে রাত 12টার সময়ও রাস্তায় ট্রাফিক জ্যাম হয়। কারণ হলো যে তারা কর্মকাণ্ড করে তারপরে বাড়িতে ফেরে, আবার ওই সময় কাজে যায়ও। তো এই কর্মকাণ্ডের মধ্যে থেকে এক ধরনের মনোটনি সৃষ্টি হয় এবং তার থেকে ভ্রমণ পিপাসাটা মানুষের মধ্যে জাগ্রত হয়। মানুষ পরিবর্তন চায়, মানুষ অজানাকে জানতে চায়, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াতে যেতে চায়, অভিজ্ঞতা অর্জন করতে চায়, সৃষ্টির রহস্যকে দেখতে চায়। তো এটি এখন দেশে বেড়াবে না দেশের বাইরে বেড়াবে, ন্যাচারালি যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা দেশের ভেতরেই বেড়ানোকে অগ্রাধিকার দিবে। এবং আপনি জানেন যে সামনে ঈদ, মানুষ ঢাকা থেকে কক্সবাজারে যাবে, আবার চিটাগাংয়ের লোকরা হয়তো সুন্দরবন বেড়াতে যাবে, আবার কুয়াকাটার লোকরা ঢাকাতে বেড়াতে আসবে। আপনি ডেস্টিনেশনগুলো বাংলাদেশের কোথাও কিন্তু আপনি আজকে চাইলে সিট ফাঁকা পাবেন না হোটেলগুলোতে। সব 15 দিন আগে অথবা 20 দিন আগে বা এক সপ্তাহ আগে সবগুলোই বুকিং হয়ে গেছে। তো এখন দেশের ভেতরেও অনেক বেড়ায়। 2016 সালের পরিসংখ্যান অনুযায়ী 98 লক্ষ লোক বাংলাদেশের বিভিন্ন ডেস্টিনেশনগুলোকে, ডোমেস্টিক পিপলরা বেরিয়েছে। তো সেই সংখ্যাটা দেশ যত উন্নত হবে, মানুষের আয় যত বাড়বে, এটি আরও বেড়ে যাবে। তবে এটির সাথে কতগুলো সংশ্লিষ্ট বিষয় রয়েছে, যে আমি পছন্দ কি দেশের ভেতরে কোনো ডেস্টিনেশনে বেড়াতে যাব না দেশের বাইরে যাব। আপনি বাংলাদেশের ডেস্টিনেশনগুলো প্রাকৃতিকভাবে আছে, আমার এই প্রাকৃতিকভাবে যা আছে এটিকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে আমরা পারছি না। যে শুধু একটি সারা পৃথিবীর সবচেয়ে বড় কক্সবাজার সি বিচ, ইভেন কুয়াকাটা সি বিচও কিন্তু 22 কিলোমিটার দীর্ঘ, আর কক্সবাজার সি বিচ 120 কিলোমিটার দীর্ঘ। কিন্তু এই সি বিচ ছাড়া আর কিছু হোটেল ছাড়া আমাদের আর কি দেওয়ার ট্যুরিস্টদের জন্য আছে? আপনাকে আরো কিছু সুযোগ সুবিধা সৃষ্টি করে দিই। এই অজানাকে জানা এবং অচেনাকে চেনার যে বিষয়টুকু আছে, আমরা কেন এই জায়গার মধ্যে বারবার পিছিয়ে পড়ছি? ওই অজানাকে জানা এবং অচেনাকে চেনার জন্য বছরে 98 লক্ষ লোক ডোমেস্টিক পিপল বিভিন্ন জায়গায় বেরিয়েছে। এইটাকে যদি আমরা আরো সাজিয়ে গুছিয়ে দিতে পারি, আরো কিছু ফ্যাসিলিটিস দিতে পারি, আরো কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করতে পারি, তাহলে এটি 3 কোটি হতে পারতো, এটি 4 কোটি হতে পারতো। বাকি মানুষগুলো দেশের বাইরে যায়। এই প্রবণতা কেন? এই প্রবণতা একটি কারণ যে মানুষের এর সাথে শপিং কিন্তু এখন ট্যুরিজমের একটি বড় কাজ। যে আমি দেশ ভ্রমণ করলাম, অজানাকে জানলাম, অচেনাকে চিনলাম, অদেখাকে দেখলাম, পাশাপাশি আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। এবং সেই সাথে বিদেশের যে ছোট ছোট জায়গাগুলো আছে সেগুলো যে আমাদের চেয়ে খুব ভালো উন্নত মানের এটি আমি বলবো না। আমি বালি দ্বীপ বিচে গেছি, সেখানে মাত্র 3.5 থেকে 4 কিলোমিটার দীর্ঘ একটি সৈকত, কোটি কোটি পর্যটক আসছে। কারণ সেইখানে এই সি বিচটার পাশাপাশি আপনার দেখার মতো অনেক কিছু আছে। ভলকানো দেখতে যায়, রাস্তার দুই পাশে যে চমৎকার বাড়িগুলো, এগুলো দেখলেও আপনার খুব ভালো লাগবে। তারপরে কুটির শিল্পের কাজ করছে, আমরা গাড়ি থামিয়ে সেই কিভাবে হাতে নাতে বানাচ্ছে, সেখানে আবার বিক্রির একটি
কেন্দ্রও রয়েছে। সে কেন্দ্রগুলো আমরা কেনাকাটাও সেখান থেকে করেছি। পুরো প্রক্রিয়াটি আসলে কিভাবে চলছে সেই বিষয়ে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ডক্টর আফজাল, দেশের বাইরের কথা একটু বলছিলেন। হ্যাঁ, বলছিলাম যে আমরা সেখানে ভলকানো দেখতে গেছি। অন্তত ভলকানো দেখতে যাওয়ার পথে কমপক্ষে 10টা অ্যাট্রাকশন রয়েছে, যার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অ্যাট্রাকশন হলো বানরের পার্ক। একটি পার্ক আছে শুধু বানর। আমরা সেখানে ঢোকার সাথে সাথে একজনের হাত থেকে একটি কলা ছিনিয়ে নিয়ে গেল। একজন বিদেশি পর্যটকের ব্যাগ খুলে, বানর পেছনে ব্যাগ ঝুলানো ছিল, ব্যাগ খুলে বিস্কিট বের করে চলে গেছে। আমাদের সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রভিসি মহোদয় ছিল, উনিও ছিলেন, এবং আমাদের ডিপার্টমেন্টের সৈয়দ রাশিদুল হাসান স্যার এবং আমাদের চেয়ারম্যান সাহেব ছিল। আরেকজন বিদেশি পর্যটকের চোখের থেকে বানর চশমা নিয়ে, এটি একটি বিশাল আনন্দের ব্যাপার। তো একটি ভলকানোকে কেন্দ্র করে সি বিচ এবং ভলকানো এর মধ্যে যোগাযোগ চমৎকার। 1 ঘন্টার জার্নি। এই 1 ঘন্টার জার্নির পথে আমরা 10 বার বিরতি নিয়েছি, 10 রকম অ্যাট্রাকশন দেখেছি। তাহলে আমাদের কেন হচ্ছে না? আমাদের, আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন 14 ঘন্টা সময় ব্যয় করে। এই 14 ঘন্টার মধ্যে পথে ট্যুরিস্টদেরকে কি দেখাতে পারবেন? আপনাকে শুধু একটি সি বিচ দেখার জন্য 14 ঘন্টা ভ্রমণ করে যাবে এবং 14 ঘন্টা ভ্রমণ করে আসবে, এটি আমরা আশা করব না। তবে এখানে একটি ব্যাপার রয়েছে, আমাদের যারা দেশি মানুষ, যারা বিদেশে সেটেল করেছে, আমরা যদি তাদেরকে প্রমোট করতে পারি, তারা আমাদের এই ঈদের সময় অথবা অন্য যে সমস্ত মৌসুমগুলো আছে দেশে বেড়াতে আসুক। তারা দেশটাকে, তাদের ভেতরেও নস্টালজিক একটি অ্যাটিটিউড রয়েছে, লেট দেম কাম টু বাংলাদেশ অ্যান্ড ভিজিট ডিফারেন্ট ডেস্টিনেশনস। তারা দেশে এসে কক্সবাজার বেড়াক, তারা দেশে এসে কুয়াকাটা বেড়াক, সুন্দরবন বেড়াক, বান্দরবন বেড়াক। এবং বান্দরবনে সম্প্রতি পার্বত্য এলাকায়, বিশেষ করে রাঙ্গামাটিতে যে পাহাড় ধসের যে ঘটনা ঘটলো, আমরা ঈদের সময় আমরাও বেড়াই এবং সব ডেস্টিনেশনগুলোর হোটেলগুলো কিন্তু বুকিং করা। সবাই হোটেলগুলো ছেড়ে দিচ্ছে। কেন ছেড়ে দিচ্ছে? যে এখন সেখানকার অ্যাক্সেসিবিলিটি নষ্ট হয়ে গেছে এবং ট্যুরিস্টদের মধ্যে একটি শঙ্কা যে বৃষ্টির সিজনে আমরা ঈদে বেড়াতে যাব, আবার কোন পাহাড় ধসে আমাদের গায়ের মধ্যে পড়বে। যোগাযোগের পথে পড়তে পারে, অথবা বান্দরবন, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে যে সমস্ত জায়গায় আমাদের ডেস্টিনেশনগুলো রয়েছে, সেখানেও এই ধরনের একটি বিপদ হতে পারে। তো কাজেই আমাদেরকে অনেক কিছু করার আছে। সুখের বিষয় হলো যে বাংলাদেশ সরকার চিন্তা করছে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য, এবং এটি সত্য যে বাংলাদেশের ম্যান পাওয়ার এক্সপোর্ট এবং গার্মেন্টস এক্সপোর্টের পরে আমাদের একমাত্র অবলম্বন, যেটি আমরা তৃতীয় অবলম্বন, কিন্তু আমরা যারা পর্যটনের উপরে পড়াশোনা করি তো আমরা বলে থাকি যে এটি একটি সাস্টেনেবল সেক্টর এবং একমাত্র অবলম্বন হবে, যে বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান পর্যটন থেকে হবে, বাংলাদেশের সবচেয়ে বেশি আয় পর্যটন থেকে হবে। এখন আমরা আয় করছি জিডিপির প্রায় 2.1, মতান্তরে এটি 2.2 ভাগও বলে থাকে। আমরা এই সময়ে সারা পৃথিবীতে 11 জন এমপ্লয়মেন্টের মধ্যে একটি এমপ্লয়মেন্ট পর্যটন খাত সৃষ্টি করছে। এই সময়ে পৃথিবীতে আপনার প্রায় 2015 সালে বাংলাদেশে 1,25,000 পর্যটক হয়েছে, কিন্তু সারা পৃথিবীতে আপনার 2016 সালে 1.2 বিলিয়ন টুরিস্ট ভ্রমণ করেছে। আমাদের এই যে পার্থক্য, সেটা কিন্তু অঙ্কের যদি খাতায় লিখি তাও কিন্তু বেশ বড়। কেন এত বড়? না, আমরা টুরিস্ট এখনো অ্যাট্রাক্ট করতে পারিনি পর্যটন শিল্প নিয়ে। আপনি কিন্তু সুখের কথা বললেন, আপনার কথা সূত্র ধরে বলছি। না, আমি সুখের কথা এই জন্য বলছি যে বাংলাদেশে 1,25,000 কোনো ফেসিলিটিজ, এমিনিটিস ছাড়া আমাদের অ্যাকোমোডেশন আছে, অ্যাট্রাকশন রয়েছে, অ্যাক্সেসিবিলিটিও তুলনামূলক রয়েছে। তবে এটিকে আরো স্মুথ করতে হবে, ট্রেন যোগাযোগ বিভিন্ন ডেস্টিনেশনগুলোর সাথে, এবং সেই সাথে রাস্তাগুলো আপনার চওড়া করতে, প্রশস্ত করতে হবে। আপনি জানেন ঢাকা থেকে চিটাগাং 4 লেন রাস্তা হয়েছে, এবং ঢাকা থেকে মাওয়া পর্যন্ত 4 লেন হচ্ছে, এবং সেই সাথে বঙ্গবন্ধু সেতু টাঙ্গাইল হয়ে যে নতুন রাস্তাটা, সেটাকেও 4 লেনে উন্নীত করছে।
তো কাজেই গভর্নমেন্ট চিন্তা করছে এবং বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করছে। আশা করি আগামী 5-7 বছরের মধ্যে আমাদের যোগাযোগ ব্যবস্থার বিপুল একটা উন্নয়ন হবে। বঙ্গবন্ধু সেতুর প্রায় 42 ভাগ কাজ শেষ হয়েছে এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা দ্বিতীয় পদ্মা সেতু করব এবং ঢাকা থেকে আপনার কুয়াকাটা পর্যন্ত ট্রেন লাইন যদি হয়, কারণ সেখানে একটি পায়রা বন্দর করেছে, সেই বন্দরের স্বার্থেই আমাদের ঢাকার সাথে একটি ট্রেন যোগাযোগ ব্যবস্থা করতে হবে। সম্ভাবনা এই খাতটি আসলে আরো কতদূর যাওয়া উচিত সে বিষয়ে কথা যদি বলছি। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, অ্যানন্টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে আরো একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি অ্যানন্টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। পর্যটনের সমস্যা ও সমাধান এ বিষয়ে আমাদের সাথে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফজাল হোসেন। শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। সম্ভাবনার যে খাতটুকু আছে, সম্ভাবনার আশার আলোটুকু আপনি কতটুকু দেখতে পাচ্ছেন? আমি খুব ভালো আশার আলো দেখছি। কারণ হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি সংকট ছিল যে হিউম্যান রিসোর্স। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট করেছি 2007 সালের 8ই নভেম্বরে। তো ইতোমধ্যে 4-5টা ব্যাচ আমাদের বেরিয়ে গেছে। কাজে হিউম্যান রিসোর্সের যে সংকটটি সেটি সমাধান হয়ে যাবে অচিরেই আমরা আশা করি। এবং সেই সাথে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ডিগ্রি দিচ্ছে। তো কাজে এটি আর সমস্যা না। 2010 সালে বাংলাদেশ সরকার পর্যটন আইন করেছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তৈরি করেছে। 2013 সালে বাংলাদেশ সরকার যে সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য ট্যুরিস্ট পুলিশ আইন প্রণয়ন করেছে এবং সেই অনুযায়ী পর্যটন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক ট্যুরিস্টও নিয়োগ করেছে। 2017 সালে আপনারা দেখেছেন যে কক্সবাজার থেকে একটি মেরিন ড্রাইভ প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে এবং টেকনাফ পর্যন্ত। তো কাজী এটিও একটি আমাদের পর্যটন শিল্পের নতুন সংযোজন। এবং সেই সাথে 2025 সাল পর্যন্ত বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে বিভিন্ন জায়গায় এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করা এবং সেই সাথে টেকনাফে একটি ফরেনারদের জন্য এক্সক্লুসিভ জোন করার চিন্তা ভাবনা করছে। সারা দেশকে বাংলাদেশ সরকার 8টি জোনে ভাগ করে এই দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী পরিকল্পনাগুলো এবং স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনাও আছে। সেখানে সরকারি বেসরকারি ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন রকম প্রণোদনার ও ব্যবস্থার কথা সরকার চিন্তা করছে। এবং সেই সাথে 2000 না, এসডিজি যেটা আমরা বলি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের আমরা বেশ যথেষ্ট অর্জন করেছি এবং তৃতীয় বিশ্বের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি এই গোলটা অর্জন করেছে। এবং এসডিজিরও আপনি 17টি গোল রয়েছে। এই 17টি গোলের প্রধান যে গোলগুলো, এই গোলগুলো অর্জন করতে হলে পর্যটন শিল্পকে ডেভেলপ করতে হবে। কারণ এই গোলগুলোর মধ্যে একটি হচ্ছে ফাইটিং প্রভার্টি। এবং ডেস্টিনেশনগুলোতে যখনই ট্যুরিজম ডেভেলপ করবে, কমিউনিটি পিপলরা ইনভলভড হবে, তাদের আয় হবে, তাদের পভার্টি এলিভিয়েট হবে এবং সেই সাথে জেন্ডার ইকুইটি। আপনি জানেন যে পর্যটন শিল্পের যে এমপ্লয়মেন্ট, এই এমপ্লয়মেন্টের শতকরা 65 থেকে 70% এমপ্লয়মেন্ট মহিলাদের। কাজেই এই মহিলাদের যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়, তাহলে জেন্ডার ইকুইটির যে গোলটি সেটিও যথেষ্ট অর্জিত হবে। সেই সাথে এমপ্লয়মেন্ট প্রমোশন, আমরা বলে থাকি যে প্রতি 11 জনে একটি, অর্থাৎ শতকরা 9% এমপ্লয়মেন্ট কিন্তু সারা পৃথিবীতে পর্যটন শিল্প দিচ্ছে। বাংলাদেশে বলা হয় যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এতে প্রায় 13 লক্ষ লোক এমপ্লয়মেন্ট, কিন্তু পিওর ট্যুরিজমের ক্ষেত্রে আপনার খুব বেশি হলে 2 লক্ষ লোকের এমপ্লয়মেন্ট আছে, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, যেখানে ট্যুরিস্ট রাখায়। তো কাজেই সরকারের চিন্তাভাবনা রয়েছে এবং হিউম্যান রিসোর্সে ডেভেলপ করছে। আমরাও যদি পর্যটন শিল্পকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, তাহলে আমাদের দেশ দেখা উচিত। দেশকে যত দেখব, দেশপ্রেম আমাদের বাড়বে, দেশের প্রতি মমত্ববোধ বাড়বে এবং তখন আমরা আর নানান রকম টেরোরিজম অথবা অন্যায় কার্যক্রম এগুলো না করে দেশ গঠনের প্রতি আমাদের এক ধরনের মনস্পৃহা বৃদ্ধি পাবে। দেশ গঠনের মনস্পৃহার যে কথাটুকু বলেছেন সেটি আসলে বৃদ্ধি পাক। আপনার মূল্যবান বক্তব্য বাংলাদেশের ট্যুরিজম শিল্পকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সে আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। দর্শক, অ্যানন্টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।